শুধু নির্বাচন নয়, এই দেশের জনগণের উন্নয়নের জন্য নতুন নতুন সম্ভাবনাময় কাজকর্ম যত কিছু হয়েছে বাংলাদেশে সকল কিছুই কিন্তু জিয়া পরিবারের হাত দিয়ে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোনো ঘোষণা ছাড়াই কিন্তু তুমি আজকে অনেকে বলেন না আমাদেরকে আমাকে ওই দিন ওই যে বাচ্চা ছেলেদের একটা দল আছে, বাচ্চা ছেলেদের সঙ্গে কথা হচ্ছিল, ওইকে বললাম যে তোমরা কি আমাদের ঐক্য জোটে আসবা ইলেকশনে? মানে হ্যাঁ আসবো, কিন্তু কন্ডিশন আছে। বাপরে বাপ, কত বড় দল, তারপর কন্ডিশন। বলছে আসবো যদি সংস্কার দাবি পূরণ করা হয়। আমি বুঝতে পারলাম না যে সংস্কার বলতে ওরা কি বোঝাতে যাচ্ছে। আমি জানতে চাই আমাদের কাছে সংস্কারটা কি বলো, আমি জানতে চাইলাম কি সংস্কার বলো, আমাকে বলো দেখি আমি পারি কিনা। ওরা কথা বলতে পারছে না, অর্থাৎ বলার জন্য বলা, কথার জন্য কথা। সংস্কার বলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো এই কারণে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন সব কাজ করেছিলেন যেগুলো নিয়ে কখনো ঘোষণা দেন নাই। আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী দেবে, উনি গার্মেন্টস সেক্টর যে এই দেশে আনলেন, গার্মেন্টসটা এই যে প্রচলন করলেন, উনি কি কখনো ঘোষণা দিয়েছিলেন? ওনার কোনো দফা ছিল যে এত দফা করলাম এই গার্মেন্টসের মধ্যে একটা অংশ? এটা কিন্তু একটা সংস্কার, বিশাল বড় সংস্কার। এই দেশের অর্থনীতি আজকে গার্মেন্টসের উপর নির্ভর করে। 50% অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রা গার্মেন্টসের উপরে। বিদেশে কর্মক্ষম মানুষ রপ্তানি করা, এটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা যুগান্তকারী একটা পদক্ষেপ, এবং এটা একটা সংস্কার। যুব মন্ত্রণালয় প্রতিষ্ঠা, এটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা সংস্কার। এছাড়াও যুব মন্ত্রণালয় আরো আছে কয়েকটা, যুব মন্ত্রণালয় সহ আর কোনটা যুব মন্ত্রণালয় সহ আর কি আছে? ক্রীড়া না, আগে ক্রীড়া ছিল, মহিলা না, মহিলা মন্ত্রণালয়, এটাও জিয়া রহমান সময় করা। তো এরকম উনি বহু সংস্কার করেছেন যেগুলো নাকি ঘোষণাবিহীন। এখনো যারা সংস্কারের কথা বলেন ওনারা আসলে জানেনই না কি সংস্কার করতে হবে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে, এমন চিন্তা ভাবনা তারা করে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, যে এখানে আমি দেখেছি অনেকগুলো কাগজ, সর্বমোট 10টি প্রোগ্রামের মধ্যে আছে। এই 10টি প্রোগ্রাম উনি যারা যে বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে তারা তৈরি করিয়েছেন, এবং এগুলো কিন্তু শুধু এই নির্বাচন নয়, নির্বাচন ছাড়াও এই বিষয়গুলো কিন্তু এই দেশে মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। যে কোনো সময় যে কোনো সরকার এখান থেকে ধার নিতে পারে। এটা হলো বিএনপির সৃষ্টি, এটা হলো তারেক রহমানের সৃষ্টি। সুতরাং আমি বলবো অত্যন্ত গর্ব করে যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব যে কাজটি করছেন অত্যন্ত ভালো একটি কাজ উনি করেছেন। তবে এখানে একটু যদি আমরা আমাদের যারা পার্টিসিপেন্ট যারা আছেন তাদেরকে একটা জিনিস খুব ক্লিয়ার করতে হবে যে এই যে আমরা তফসিল ঘোষণা হবে আগামীকাল অথবা পরশু, যদি হয়ে যায় তখন কি আমরা এই কালারটা দিতে পারবো কিনা? এটা দিতে আমরা পারবো না। যদি দিতে হয় কালার দিলাম না, কিন্তু এই যে 8টা, আমি যদি একটা করে পড়ি, বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নে বিএনপির পরিকল্পনা একটা, তারপর একটা আছে এরকম
বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে বিএনপি চিন্তা। সুস্বাস্থ্যের জন্য বিএনপির পরিকল্পনা, এই যে বিষয়গুলো, এই লিফলেট গুলো কি আমরা একসঙ্গে দিয়ে দেব নাকি আলাদা আলাদা দেব? যদি আলাদা করে আরেকটা হতে পারে যে নিয়ে আমরা যখন যাই বিভিন্ন বাড়ি যাই দিয়ে আসতে পারি। কি জিনিস? না না, ঠিক আছে। তো এখন এটা কিন্তু কষ্ট করে করা হয়েছে, অনেক কষ্টের ফল কিন্তু এটা। আমরা অন্তত 2টি মিটিংয়ে আমরা বসেছি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা হয়েছে যারা এটা পরিকল্পনা করেছেন তাদের সঙ্গে, এবং অ্যাক্টিং চেয়ারম্যান আমরা মিলে আলোচনা করেছি। তাহলে এটা আমরা দেব কিভাবে? আরেকটি আমার অ্যাডভাইস, আমি মনে করি যারা বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা ভাববেন এটাকে আমরা লেখাগুলোকে বড় করে স্পষ্ট করে ছোট আকারে, অর্থাৎ এই সাইজে পুরো বিষয়টাকে একটা লিফলেট আনতে পারি কিনা, একটা বুকলেটে আনতে পারি কিনা। যদি হয় তাহলে সেটা হবে বেটার। তাহলে একটা আপনার বুকলেট আমাদের লিফলেটের সঙ্গে আমরা বাসায় পৌঁছে দিতে পারবো। তো আমার এই প্রশ্নটা আমার কদিন ঘুরপাক খাচ্ছে। আমি সেদিন মিটিংয়ে জিজ্ঞেস করেছিলাম যে আমরা কি করব। এটা দেরিতে হলো একটা খুব সুন্দর এবং চমৎকার একটা প্রেজেন্টেশন, চমৎকার একটা রূপরেখা আগামীর বাংলাদেশের জন্য চমৎকার একটা রূপরেখা তৈরি হয়েছে। এটা আমাদের কাজে লাগাতে হবে ইলেকশনের আগে এবং ইলেকশনের পরে। যেগুলো ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, ফ্যামিলি কার্ডগুলো যেমন ধরেন কৃষি কার্ড ঢাকা শহরে খুব প্রয়োজন আছে কি? একটু চিন্তা করে ব্যাপার আছে, এটা আমি কিন্তু বুঝি নাই এখনো। ঢাকা শহরে কৃষি কার্ড দিয়ে আমার কোনো লাভ হবে কিনা? যেখানে প্রয়োজন, যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি জানি না এখানে বিশেষজ্ঞ যারা আছেন ওরা এইভাবে মতামত দেবেন, নিশ্চয়ই আমার মতামতটাকে চিন্তা করে দেখবেন। যাই হোক, আজকে সত্যি কথা বলতে আমরা মিটিং করছি, আমাদের বিভিন্ন নির্বাচনে মিটিং করছি, আমরা বিভিন্ন সভায় যাই, বক্তব্য রাখি, কিন্তু অতীতে যে নির্বাচনী সভা করেছি, বক্তব্য রেখেছি, ওই সময় আমাদের সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি থাকতেন। মাঝে মাঝে মিছিলে, মাঝে মাঝে কোনো না কোনো মিটিংয়ে আমরা ওনাদের সময় থাকতাম, অথবা উনি আমাদের মিটিংয়ে যেতেন। আজকে কিন্তু আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি, ওখানে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই। এটা একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে ধরে সঙ্গে থেকে বিএনপি প্রতিষ্ঠাতা থেকে আমি এই সংগঠনে আছি। জিয়া রহমান সাহেব ব্যক্তিগতভাবে আমাকে অত্যন্ত পছন্দ করতেন, যদি আমি অনেক ছোট ছিলাম, কিন্তু তারপরও সম্পর্কটা খুব ভালো ছিল। অতঃপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওনার তত্ত্বাবধানে রাজনৈতিক জীবনে যেখানে এসেছি, এটা ওনার সময়, ওনার তত্ত্বাবধানে এবং ওনার লালন পালনে বলতে পারেন আমি এই পর্যন্ত এসেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে হসপিটালে, কালকে আমি আমার একটা বক্তব্য বলেছি যে উনি পাঞ্জা লড়েছেন। অনেকে বলে যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কিন্তু আমি বলি মৃত্যু না জীবন, কার সঙ্গে তিনি পাঞ্জা লড়ছেন এটা কিন্তু আমরা জানি না।
জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছেন না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এটা আমার জানা নাই। আল্লাহ জানে, আল্লাহ কি নির্ধারণ করে রেখেছেন। কিছুক্ষণ আগে আমি রিজভির সঙ্গে কথা বলছিলাম, সে কথা শেষ হয় নাই। আমি অনুরোধ জানাবো রিজভির কথা শুনেন। শহীদ রাষ্ট্রপতি যখন জিয়া রহমান যখন শাহাদাত বরণ করেন, তখন আমি একটু অসুস্থ ছিলাম। আমার একটা অপারেশন হয়েছিল, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছিল ওই সময়। তো একটু সুস্থতার দিকে হঠাৎ করে খবর এলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিহত হয়েছেন চট্টগ্রামে। তারপর জানাজার টাইম ঘোষণা হলো, তখন অনেক কিছু মনে নেই আমার, শুধু এটুকু মনে আছে আমি জানাজা কোথায় হবে, জানাজা হবে মানিক মিয়ায়। বাসা থেকে, আমার শাহজাহানপুরের বাসা থেকে হেঁটে রওনা হয়েছিলাম আমরা কয়েকজন আমার পাড়ার। এসে আমি এই যে ফার্ম গেটের যেখান থেকে তোমরা ঢুকা, এখন মানিক মিয়া যে ধরে ফার্ম গেটে আসতে হবে, ফার্ম গেটে ঢুকার সময় জায়গা ছিল না ঢুকার। আমার কথা যদি তোমরা আমি যদি বুঝাতে পারি তাহলে তোমরা ফিল করতে পারবা। এটা জায়গা ছিল না। এই ফার্ম গেট থেকে আমাদের এই মোটামুটি, যেহেতু সাইজও ছোট ছিলাম, বয়সও কম ছিল, এই ধাক্কা থেকে করে কিছুটা সামনে যেতে পেরেছিলাম। এই পর্যন্ত, এই যে কি বলে এটাকে, গোল চক্করটা আছে যেখানে, এই গোল চক্কর পর্যন্ত গেছি আমরা। লোকে লোকারণ্য আমি আমার জীবনে দেখি নাই, আর দেখা হবেও না, এমন দেখতে চাইও না। এত লোক হয়েছিল, যেটা বিশ্বব্যাপী একটা রেকর্ড। এত লোক অন্য কারো জানা, এত মানুষ অন্য কারো জানা হয়েছিল কিনা আমার জানা নাই, আমি শুনি নাই। অনেক বিতর্ক আছে, কেউ দেখে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি এই কথা বললাম এই কারণে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় উনি প্রমাণ করে গেলেন যে উনি দেশ, জাতি, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে শুধু নেত্রী নন, তিনি বাংলাদেশের একজন অভিভাবিকা ছেলে হিসেবে প্রমাণিত হয়েছেন। বিএনপি নেত্রী থেকে শুরু, দেশ নেত্রী, অতঃপর এই অসুস্থতার সময় এটা প্রমাণ হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী নন, আমাদের গর্বের জায়গা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক। এবং আমি যে কারণে কথা বললাম, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের জানাজার উদাহরণটা দিলাম আমি, যে আমার এই বয়স পর্যন্ত আমি এই পর্যন্ত দেখি নাই, এ পর্যন্ত আমি দেখি নাই কোনো নেত্রীর জন্য, কোনো নেতার জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী, এত দোয়া হয়েছে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি দেখি নাই। যেখানে গেছি আমি দোয়া কথা বলার আগেই দেখলাম যে তারা হুজুর রেডি রেখেছে, মিছিলে, মিটিংয়ে, যেখানে গেছি আগেই দেশনীতির জন্য দোয়া, তারপর অন্য কাজ। তো এই দোয়ার কারণে হয়তো আল্লাহ তাআলা ওনাকে আমাদের মাঝে আবারও ইনশাআল্লাহ ফিরে দেবেন বলে আমি আশা করি আল্লাহ তাআলার কাছে। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদের মাঝে ফিরে আসবেন, এটা পরম দয়ালু করুণা আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের প্রার্থনা হোক, আমাদের সকলের চাহিদা হোক যে আমাদের এতগুলো মানুষ, বাংলাদেশের প্রতিটি মানুষ দলমত নির্বিশেষে, বলেছি যে দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করছে এবং তার দীর্ঘায়ু কামনা করছে। তো আজকে আমরাও তার ওনার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। খুব কষ্ট লাগে যখন মনে হয় আজকে তোমরা থাকার কথা এখানে, আমাদের নির্বাচনে কিংবা এই ধরনের অনুষ্ঠানগুলোতে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া থাকার কথা। আমরা অতীতে দেখেছি, এখন অনুভব করি। হয়তো তোমরা এক সময় নিশ্চয়ই মনে থাকবে, এখন এখন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমাদের মনে আছে, মনে থাকবে, দেশনীতির কথা আমাদের মনে আছে, মনে থাকবে। তো আজকে পর্যন্ত পত্র পত্রিকা যেটা দেখলাম, ওনার অবস্থা স্থিতিশীল, অর্থাৎ খারাপ হয় নাই। আমরা পরম দলীয় কোনো আল্লাহ তাআলার কাছে কামনা করব যে খারাপ যেন না হয়, এখন যেন অবস্থাকে ভালোর দিকে যায়। ওনাকে আমাদের খুব প্রয়োজন। এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের সকল দল স্বীকার করে। এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, আমাদের বিএনপিকে পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক উনি। আমরা এখন, আপনারা দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যেই, ওনাকে অনেক রকম মর্যাদা দেওয়া হয়েছে সরকারি পর্যায়ে। তো ওগুলো আমি আমার বুঝি না, আমি শুধু বুঝি এটুকুই যে আমার নেত্রীর একজন তুলনাহীন একজন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। আমি গর্বিত, আর আমাদের সকলের গর্ব করা উচিত যে আমরা এমন একজন নেতা এবং নেত্রী, অতঃপর তাদের উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমানের মতো মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি। আমি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি। আমি আল্লাহর কাছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য ব্যস্ত কামনা করব, এবং আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন, এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন, এটুকু আমি আশা করছি।